শহরে কৈলাসের অনেক বড় কাপড়ের বিজনেস ছিল। তার পরিবারে তার স্ত্রী শালিনী, দুটো ভাই রাহুল আর রঞ্জন আর একটা ছোট বোন তানিয়া ছিল। কিন্তু কৈলাস সবচেয়ে বেশি ভালোবাসতো নিজের চাকর কৃষ্ণাকে। কৃষ্ণা তাদের খুব বিশ্বাসী চাকর ছিল। ও কৃষ্ণাকে নিজের ছোট ভাই মানত। কৃষ্ণা নিজের মালিক কৈলাসের প্রত্যেক কাজে সহায়তা করত, কিন্তু কৈলাসের দুটো ছোট ভাই কোনো কাজকর্ম করত না। ওরা সারা দিন কৈলাসের টাকা দু হাত দিয়ে লুটাতো। একদিন কৃষ্ণা কৈলাসকে বলে, ছোট মালিক, আপনি রাহুল বাবু আর রঞ্জন বাবুকে কেন বোঝান না বলুন তো? আপনি সারা দিন এত পরিশ্রম করেন আর আপনার সেই পরিশ্রমের পয়সা এইভাবে ওরা জলাঞ্জলি করছে। আরে কৃষ্ণ, তোকে আমি কি করে বোঝাই বলতো? আমার মা মারা যাবার আগে আমাকে দিয়ে কথা নিয়ে নিয়েছিলেন যে ওদের যেন কোনো রকম কষ্ট যেন না হয়, আর সেই জন্য ওদের আমি কোনো কথা বলতে পারি না। কিন্তু মালিক, এইভাবে চললে তো সব শেষ হয়ে যাবে। ওরে না রে না, তুই খুবই ভোলা কৃষ্ণ। ওরা আস্তে আস্তে সব কাজকর্ম শুরু করে দেবে, তুই একদম চিন্তা করিস না। আচ্ছা, আমার কথাটা মন দিয়ে শোন। আজকে রাত্রে ফিরতে আমার অনেক দেরি হবে। আজকে অনেক ব্যবসায়ীদের সাথে আমাদের মিটিং আছে, আর সেখানে আমাদের ডাকা হয়েছে, বুঝেছো? ঠিক আছে মালিক, যত রাত্রি আপনি আসুন না কেন, আমি জেগেই থাকবো আপনার জন্য। কিন্তু কেন? মালিক, আপনাকে তো খাবার গরম করে দিতে হবে না? কৃষ্ণার কথা শুনে কৈলাস হাসতে হাসতে নিজের গাড়ি দিয়ে অফিসে চলে যায়। মিটিংয়ে শহরের আরও একজন বড় ব্যবসায়ী রাজন কাসানাও বসেছিলেন। সমস্ত ব্যবসায়ীরা তার ওপরে চুরির আরোপ লাগিয়ে দিয়েছিল। মিটিংয়ে কৈলাস নিজের সমস্ত ব্যবসায়ী ভাইদের বলে, তোমরা সবাই চিন্তা করো না, এই নিয়ে সিদ্ধান্ত আমি এক সপ্তাহ পরে নেব। এবার তোমরা সবাই তোমাদের কাজে চলে যেতে পারো। মিটিং শেষ হওয়ার পর রাজন কাসানা হাসতে হাসতে কৈলাসের কাছে এসে বলে, আচ্ছা, আপনার কি মনে হয় কৈলাস বাবু, এই ব্যবসায়ীরা আমার ওপরে যে অপবাদ দিয়েছে সেটা সঠিক নাকি ভুল? খুব সহজ সরলিত ব্যাপার রাজন। ব্যবসায়ীদের সমস্ত পয়সা আপনার সিক্রেট ব্যাংক অ্যাকাউন্টেই তো রাখা হয়, তাই না? যদি অ্যাকাউন্ট থেকে পয়সা কম হয়ে থাকে তাহলে সেই দোষ তো আপনার নামেই যাবে, তাই না? আমি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে নিয়েছি। এক সপ্তাহের মধ্যে এটা জানতে পারা যাবে যে আপনার ওপরে যে অপবাদ দেওয়া হলো সেটা সঠিক নাকি ভুল। দেখুন কৈলাস বাবু, আমি আপনাকে মিথ্যে বলবো না। এটা সত্যি যে ওই ব্যবসায়ীদের 100 কোটি টাকা আমি চুরি করে নিয়েছি। যদি ওই ব্যবসায়ীদের সামনে আমাকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে তার থেকে 50 কোটি আমি আপনাকে দেবার জন্য রাজি আছি। রাজনের কথা শুনে কৈলাস খুব বাজেভাবে ক্রোধিত হয়ে ওঠে। ও একটা জোরদার থাপ্পড় রাজনের গালে দিয়ে দেয়। তোমার লজ্জা হওয়া উচিত রাজন। এবার তোকে আমি জেলে পাঠিয়েই দম নেব। হ্যাঁ, এইটুকু বলে কৈলাস ওখান থেকে চলে যায়। রাজন কাসানা রাগের চোটে দাঁত পিষতে পিষতে বলে, তোকে আমি ওই অবস্থাতে থাকতেই দেব না যে তুই আমাকে জেলে পাঠাতে পারবি। রাজন কাসানা একটা অপরাধী প্রবৃত্তির লোক ছিল। সে নিজের সমস্ত গুন্ডাদেরকে ডেকে বলে, আজকে রাত্রে তোমরা সবাই কৈলাসের ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দাও। আমি খবর পেয়েছি যে কিছুক্ষণ আগে কৈলাস কোটি কোটি টাকার মালপত্র নিজের ফ্যাক্টরিতে গিয়ে রেখেছে। ও এখনো পর্যন্ত সেই মালপত্রের ইন্স্যুরেন্স করায়নি। ফ্যাক্টরি জ্বলার পরে কৈলাস রাস্তায় নেমে আসবে। রাজন কাসানার গুন্ডারা সেই রাত্রিবেলায় কৈলাসের ফ্যাক্টরিতে আগুন লাগায়। কৈলাসের ফ্যাক্টরি পুড়ে ছাই হয়ে যায়, আর তার সাথেই তার ভেতরে রাখা কোটি টাকার মালপত্র। কৈলাস রাস্তায় চলে আসে। এত বড় লোকসানের পর কৈলাসের খুব দুঃখ হয়। আর একদিন রাত হঠাৎ করে কৈলাস অসুস্থ হয়ে পড়ে। কৈলাসের বোন তানিয়া নিজের ছোট ভাইয়ের নাম্বারে কল করে করে ক্লান্ত হয়ে যায়, কিন্তু কোনো ভাই তার কল তুললই না। আর কৈলাসের কাছে এত টাকাও বেঁচে ছিল না যে তার চিকিৎসা করাতে পারে। কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণা কিছু টাকা পয়সা আনে। ডাক্তারকে দেখানোর পর কৈলাস নিজের চাকর কৃষ্ণাকে বলে, কৃষ্ণা, তোর কাছে পয়সা কোত্থেকে এলো রে? আমার কাছ থেকে তো কানাকড়ি কিছুই নেই। তুই কি কারুর কাছ থেকে ধার চেয়ে নিয়ে এলি? না বড় মালিক, যখন আপনার শরীরটা বেশি খারাপ হয়ে যায় তখন আমি রঞ্জন বাবুর পকেট থেকে কিছু পয়সা বের করে নিই। কিছু পয়সা সে তার নিজের পকেটে রাখে, সেটা আমি নিজের চোখে দেখেছি। কৃষ্ণা এই কথাটা বলেই ছিল, তক্ষুনি কৈলাসের দুটো ভাই রাগের চোটে এসে বলে, ও চুরি করেছে। দাদা, তোর সাহস কি করে হলো আমার পকেট থেকে পয়সা বের করার? বড় মালিকের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায়, আমি সেই জন্য আপনার পকেট থেকে পয়সা বের করে নিই। আমার কাছে এরকম ফালতু পয়সা নেই যে ওনার চিকিৎসার জন্য পয়সা খরচ করব।
আর কখনো আমার পকেটে হাত দেবে না, বুঝেছো? এটা কিরকম কথা বলছেন রঞ্জন বাবু আপনি? যখন বড় মালিকের সময় খুব ভালো ছিল তখন ওনার পয়সা তোমরা 2 হাত ভরে উড়িয়েছো, আর আজকে ওনার অবস্থা খারাপ হয়েছে বলে আপনারা ওনার চিকিৎসা করার জন্য সামান্য পয়সাও খরচ করতে চাইছেন না। আমি নিজের চোখে দেখেছি আপনাদের দুজনকে বড় মালিকের পকেট থেকে পয়সা বের করে নিতে। হ্যাঁ, আর যখনই আমি বড় মালিকের কাছে এই ব্যাপারে নালিশ করেছি উনি আমাকে সবসময় হাসতে হাসতে বলেছেন যে, আমার মুখের ওপরে কথা বলছিস বদমাইশ চাকর। রঞ্জন কৃষ্ণাকে খুব জোরে থাপ্পড় মারে। বড় মালিক, ও তোমাকে মারছে, আপনি কিছু বলছেন না কেন ওদেরকে? তুমি যা করেছো কৃষ্ণা, এর চেয়ে ভালো তুমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাও। এটা কি বলছেন আপনি বড় মালিক? আপনি আমার ওপর সন্দেহ করছেন? আরে আমি শুধু আপনার চিকিৎসা করার জন্যই তো রঞ্জন বাবুর পকেট থেকে পয়সা চুরি করেছিলাম। হ্যাঁ, কিন্তু তোর সাহস কি করে হলো চুরি করা? না, সামান্য একটু অসুখিত হয়েছিল আমার, আমি তো মরে যাইনি, তাই না? এই মুহূর্তে তুই এখান থেকে বেরিয়ে যা। কৈলাস কৃষ্ণাকে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দেয়। কৃষ্ণা চোখে জল নিয়ে চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ, আমি চলে যাচ্ছি, আর কখনো এই বাড়িতে আমি ফিরে আসবো না বড় মালিক। বড় মালিক, রঞ্জন বাবু যখন আমাকে চড় মেরেছিল তখন আমার অত কষ্ট হয়নি যতটা কষ্ট আপনার এই ধাক্কা দেওয়াতে আমি পেলাম। আজকে আমি পুরো দুনিয়াকে ভালো করে চিনে নিলাম। বড় মালিকের চাকর যতই ভালো হয়ে যাক না কেন, তার মাথা সবসময় মালিকের জুতোর তলায় চাপা দেওয়াই তো থাকে। এইটুকু বলে কৃষ্ণা কৈলাসের বাড়ি থেকে বাইরে চলে যায় আর রাগের চোটে একটা ফুটপাতে গিয়ে কাঁদতে শুরু করে। তক্ষুনি একজন ব্যক্তি দৌড়ে দৌড়ে তার কাছে এসে পড়ে যায়। ওই ব্যক্তি খুব বাজেভাবে আহত ছিল, তার শরীর থেকে রক্ত পড়ছিল। তোমার আবার কি হলো? হ্যাঁ, তোমার তো গুলি লেগেছে দেখছি। ওই ব্যক্তি একটা ছোট্ট শিশি আর একটা বড় ফাইল কৃষ্ণাকে দিয়ে দেয় আর বলে, আমি একজন সায়েন্টিস্ট, কয়েকজন লোক আমার পিছু নিয়েছে, বুঝেছো? তোমাকে দেখে এখানকার মনে হচ্ছে না, নিশ্চয়ই তুমি গ্রামের লোক। কিন্তু এটা কি বলুন তো? এই শিশিতে তৈরি করা আছে এমন একটা ফর্মুলা যা দিয়ে তুমি হীরের কাঁঠাল চাষ করতে পারবে, বুঝেছো? আর এই ফাইলের মধ্যে তার ফর্মুলাও লেখা রয়েছে। তক্ষুনি কিছু লোক হাতে বন্দুক নিয়ে কৃষ্ণার দিকে দৌড়ে দৌড়ে আসতে শুরু করে। কৃষ্ণা ওখান থেকে পালিয়ে যায় আর সোজা নিজের গ্রামে চলে যায়। কৃষ্ণার কাছে একটু আধু ক্ষেত ছিল। কৃষ্ণা নিজের ক্ষেতে কাঁঠালের সবজি চাষ করে আর ও সেই ব্যক্তির বলা অনুযায়ী সেই শিশি থেকে কেমিক্যালের প্রয়োগ করে কাঁঠালের ফসলে করে। তখন তার সামনে একটা চমৎকার হয়, গাছে হীরের কাঁঠাল উৎপন্ন হয়। এটা দেখে কৃষ্ণা খুশির চোটে পাগল হয়ে যায়। সেই সময় তার মাও ওখানে উপস্থিত ছিল। মা, তুমি দেখো, কয়েকদিনের মধ্যে আমি বড়লোক হয়ে যাব, আর বড়লোক হবার পরে সবার প্রথমে আমি আমার বড় মালিককে জবাব দেব, কারণ উনিও আমাকে চোর বলেছিলেন যখন আমি ওনার জন্য চুরিটা করেছিলাম। কৃষ্ণার কথা শুনে মা হাসতে হাসতে বলে, আমি কৈলাসকে অনেকদিন ধরে জানি সোনা। তুই যখন ছোট্ট ছিলি তখন তোকে খুব আদর করে এখান থেকে নিয়ে গেছিল। ওই বেচারা তোকে এই কারণে বাড়ি থেকে তাড়িয়েছে কারণ ও গরিব হয়ে গেছিল। ওর একদম পছন্দ হচ্ছিল না যে ওর ছোট্ট ভাই তার সামনে তোকে থাপ্পড় মেরেছে। সেই জন্যে ও তোকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। নিজের মায়ের কথা শুনে কৃষ্ণা গভীর ভাবনায় পড়ে যায়। এতক্ষণ আমি বুঝতে পেরেছি মা, যে যাওয়ার সময় বড় মালিক কেন কাঁদছিল। তুমি একদম চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেব। কৃষ্ণা সমস্ত হীরের কাঁঠাল বিক্রি করে দেয় আর অনেক ধনী হয়ে যায়। কিন্তু যখন ও কৈলাসের বাড়িতে যায় তখন সে জানতে পারে যে কৈলাসের স্ত্রী মরে গেছিল আর কৈলাসের ভাইরা তাকে ধাক্কা মেরে বাড়ির বাইরে বার করে দিয়েছিল আর কৈলাসের ঘরও বিক্রি হয়ে গেছিল। কৃষ্ণা পুরো শহরে কৈলাস আর তানিয়ার খোঁজ শুরু করে দেয়। খোঁজ করতে করতে সে কৈলাসের ফ্যাক্টরিতে যায়। ফ্যাক্টরির একটা পুরনো মজদুর কৃষ্ণাকে বলে, কৈলাস বাবুর সাথে খুবই অন্যায় হয়েছে কৃষ্ণা, তোমার আসতে একটু দেরি হয়ে গেছে, বুঝেছো? আমাকে শুধু একবার বলো যে বড় মালিক কোথায় আছে, মাত্র একবার আমাকে বলো। জানো কৃষ্ণা, আমি আমার জীবনে আজ পর্যন্ত কৈলাস বাবুর মতন সৎ লোক দেখিনি। আসল ব্যাপারটা হলো যে কৈলাস বাবুর ফ্যাক্টরিতে আগুন লাগেইনি, বুঝতে পেরেছো তুমি? আগুন লাগানো হয়েছিল। এসব কি বলছেন আপনি? আমি একদম ঠিক কথাই বলছি কৃষ্ণ, আর অন্য কেউ নয়, বরং রাজনের গুন্ডারাই লাগিয়েছিল আগুনটা। শুধু একটা জিনিস আমি বুঝতে পারছি না কিছুতে, যে ওরা ফ্যাক্টরির মধ্যে আগুন লাগানোতে কি করে সফল হলো ওরা, আমি ঠিক বুঝলাম না।
আরে কৈলাস বাবু নিজের ফ্যাক্টরিতে এমন ধরনের গ্যাজেট লাগিয়েছিল যে যদি ফ্যাক্টরির সামনে কেউ স্মোকিং করতো তাহলে ফ্যাক্টরির সাইরেন বেজে উঠতো, কিন্তু সেই রাত বেজে ওঠেনি। ঈশ্বর যেন রাজন কাসানাকে কখনো ক্ষমা না করেন। এইটুকু বলে ওই মজদুর ওখান থেকে চলে যায়। কিন্তু কৃষ্ণা নিজের খোঁজ জারি রাখে। একদিন কৃষ্ণা নিজের কারে কৈলাসকে খোঁজ করছিল। তক্ষুনি তার নজর পড়ে রঞ্জন আর রাহুলের ওপর, যে কৈলাসের সবচেয়ে বড় শত্রু রাজন কাসানার সাথে বসেছিল। কৃষ্ণা তাদের কারের পিছু নিয়ে নেয় আর তাদের অফিসে পৌঁছে যায় আর চুরি করে তাদের কথা শুনতে শুরু করে। রঞ্জন আর রাহুল রাজন কাসানার সাথে কথা বলছিল। আপনাকে মানতেই হচ্ছে রাজন কাসানা বাবু, আপনি দাদার ফ্যাক্টরিতে আগুনটা লাগিয়েই দিলেন, হ্যাঁ? আর ভাইয়া কিছু জানতেও পারলো না যে ওই আগুনটা আপনি লাগিয়েছিলেন। কৈলাস তো এটাও জানে না যে ওনার ফ্যাক্টরিতে আগুন লাগানোয় সাহায্য করার জন্য তার নিজের ভাই আমার কাছে এসেছে। 50 কোটি টাকার মতন টাকার জন্য যে কোনো নিজের ভাই নিজের দাদাকে মারতেই পারে, আর কৈলাস তার উপরে আমাদের সৎ দাদা ছিল, তাই না? তক্ষুনি কৃষ্ণা ওই তিনজনের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ওরা তিনজন কৃষ্ণাকে দেখে খুব ভয় পেয়ে ওঠে। কৃষ্ণা, তুই এই দামি দামি জামা কাপড় কোত্থেকে পরলি? হ্যাঁ, কোথা থেকে চুরি করে নিয়ে এলি নাকি? হ্যাঁ, চুরি করে নয় রঞ্জন বাবু, বরং নিজে পরিশ্রম করে রোজগার করেছি। আর তোমরা দুজন কি বুঝবে পরিশ্রম করা? হ্যাঁ, তোমরা দুজন তোমার দাদার শুধু অর্থগুলোকে 2 হাত ভরে লুটিয়েছো, বুঝেছো? কিন্তু তোমরা দুজন যে এতটা নিচে নামতে পারো আমি কখনো স্বপ্নেও ভাবতে পারি না ভাই। আরে কোনো নিজের দাদাও নিজের ভাইয়ের জন্য এত কিছু করে না, বুঝেছো? যা যা বড় মালিক তোমাদের দুজন সৎ ভাইয়ের জন্য করেছে। হ্যাঁ, তাহলে তুই আমাদের কি ক্ষতি করবি? হ্যাঁ, এই মুহূর্তে আমাকে পরিষ্কার করে বলে দাও যে বড় মালিক এখন কোথায় আছে। আরে আমরা জানি না সে কোথায় আছে। যদি খুঁজতে চাস তাহলে কোনো মন্দিরে গিয়ে খোঁজ তাকে। ভাই বোন মিলে দুজনে ভিক্ষা চাইছে নিশ্চয়ই। তোমাদের দুজনকে আমার কিছু করার থাকলেও করতে পারছি না, কারণ বড় মালিক তোমাদের দুজনকে ভীষণ ভালোবাসতো। তোমাদের শাস্তি তোমরা অবশ্যই ঈশ্বর পাবে। কিন্তু রাজন কাসানা, যেই দিন আমি বড় মালিককে খুঁজে পাবো সেদিনকে তোর পাপ কর্মের শাস্তি তুই অবশ্যই পাবি। এইটুকু বলে কৃষ্ণা রাগের চোটে বাইরে বেরিয়ে যায়। কৃষ্ণা পাগলের মতো কৈলাসের খোঁজ জারি রাখে। কিছু মাস পর কৃষ্ণা একটা মন্দিরে পৌঁছায়। সে দেখতে পায় কৈলাস আর তার ছোট বোন তানিয়া মন্দিরের বাইরে বেঞ্চে বসে আছে। এটা দেখে কৃষ্ণার চোখে জল চলে আসে। ও দৌড়ে দৌড়ে কৈলাসের কাছে পৌঁছায়। আমি এসে গেছি মালিক, আমাকে ক্ষমা করে দেবেন। আমি সেই দিন ঠিক করে আপনাকে বুঝতে পারিনি। আমি আপনাকে নিয়ে ভুল ভেবেছিলাম। কৃষ্ণাকে ধনী রূপে দেখে কৈলাসের চোখে খুশির জল চলে আসে, আর তানিয়ারও। তোর চলে যাবার পরেই আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায় কৃষ্ণা। আর আমি কয়েকদিন পরই এটা জানতে পারি যে আমার ফ্যাক্টরিতে আগুন আমার ভাইরাই লাগিয়ে দিয়েছিল। আর ঈশ্বর ওদের দুজনকে শাস্তিও দিয়ে দিয়েছে, বুঝেছিস? ওরা দুজন পরশু একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মনে হয় আপনি কোথাও একটা কিছু ভুল করছেন বড় মালিক। এই খেলার আসল সূত্রধার হলো রাজন কাসানা। ওই তো রঞ্জন বাবু আর রাহুল বাবুকে উস্কায় আর ওদের দুজনকে 50 কোটি টাকা লোভ দেখিয়ে আপনার ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয়। আসল দোষী তো রাজন কাসানা। তক্ষুনি হঠাৎ কৈলাস মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। এটা দেখে কৃষ্ণা আর তানিয়া খুব ঘাবড়ে যায়। আপনি একদম চিন্তা করবেন না মালিক, আমি আপনাকে এক্ষুনি আর এই মুহূর্তে হসপিটালে নিয়ে যাচ্ছি। না কৃষ্ণা না, তুই একদম সঠিক সময়তেই এসেছিস রে। আসলে আমার ক্যান্সার হয়ে গেছে আর আমি বেশি দিন নেই, কিন্তু আমার চলে যাবার পরে তুই তানিয়াকে খেয়াল রাখিস, ঠিক আছে? ওকে বিয়ে করে নিস তুই, আর রাজন কাসানাকে একদম ছাড়বি না। এইটুকু বলে কৈলাসের মৃত্যু হয়। কৃষ্ণা কৈলাসের অন্তিম সংস্কার করে আর সেই দিনই তানিয়ার সাথে বিয়েও করে নেয়। কৃষ্ণা এখন খুব ধনী ব্যক্তি হয়ে গেছিল। কৃষ্ণা ঠিক রাজন কাসানার মতোই তার ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয়। রাজন কাসানাও রাস্তায় নেমে যায়, কিন্তু সেই দুঃখটা সহ্য করতে পারে না আর পাগল হয়ে যায়। কিছুদিন পর কৃষ্ণা নিজের বউ তানিয়াকে নিয়ে নিজের গ্রামে চলে যায় আর ওখানে একটা বাড়ি বানিয়ে থাকতে শুরু করে। কৃষ্ণা আজও হীরের কাঁঠালের চাষ করে। আগ্রায় দুটো ফল বিক্রেতা রাধেলাল আর শ্যামলাল ছিল। ওরা দুজনই আগ্রা গ্রামের বাজারে গেল আর ওখানে গিয়ে ফলের দাম জিজ্ঞাসা করলো। আম কত টাকা কিলো? 100 টাকা কিলো দাদা। আর পেঁপে কত করে গো? পেঁপে 50 টাকা কিলো দাদা। আঙুর নেই তোমার কাছে? আঙুর তো নেই, আসলে বাজারে আঙুর আমি কোথাও পাইনি গো। হ্যাঁ,
হ্যাঁ, আমরাও সারা বাজার ঘুরে বেড়ালাম, কিন্তু আমরাও আঙুর কোথাও পেলাম না। এখন তো আঙুরের সিজনও চলছে, তাহলে আগ্রা গ্রামে আপনারা সমস্ত ফল পেয়ে যাবেন, তবে আঙুর কিন্তু পাবেন না। হ্যাঁ, কিন্তু সেটা কেন? আঙুর তো সেরকম দামি ফল নয়। আগ্রা গ্রামে কেউ আঙুর বিক্রি করে না, আর না কেউ আঙুর কেনে, বুঝেছ? রাধেলাল শ্যামলালের দিকে তাকায় আর ওকে ওখান থেকে যাওয়ার জন্য বলে। রাধেলাল আর শ্যামলাল দুজনে কিছু দূর যায়। তাহলে দাদা, এই হলো সবচেয়ে ভালো সুযোগ। এই গ্রামে কেউ আঙুর বিক্রি করে না। আমরা যদি এই গ্রামে আঙুর বিক্রি করি তাহলে আমাদের অনেক লাভ হবে। ঠিকই বলেছিস ভাই তুই। এমনি বাকি সমস্ত ফল তো প্রত্যেক দোকানেই পাওয়া যাচ্ছে, আঙুরই একমাত্র ফল যেটা খোঁজার পরেও কোথাও পাওয়া যাচ্ছে না। যদি আমরা আঙুরের চাষ করি তাহলে আমরা অল্প সময়ের মধ্যেই অনেক বড়লোক হয়ে যেতে পারি। তাহলে শুভ কাজে দেরি করে লাভ নেই, চলো শুরু করি। রাধেলাল আর শ্যামলাল এই গ্রামের জমিদারের কাছে যায়। দেখুন জমিদার বাবু, আমরা হলাম ফল বিক্রেতা, আর কিছুদিন আগেই আমরা আপনার গ্রামে এসেছি। আমাদের একটা বাগানের দরকার রয়েছে। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু আপনারা ওই বাগানে কি ফল চাষ করবেন সেটা বলুন তো। সেটা আপনাকে বলতে পারবো না, শুধু এইটুকু ভাবতে পারেন যে এমন একটা ফল যেটা এখানকার বাজারে কোথাও পাওয়া যায় না। আমরা সেই ফল চাষ করব আর সেগুলো বিক্রি করব। আরে সেই ফলের তো কোনো নাম থাকবে নাকি? সেই ফলের নাম না জেনে আমি বাগান কি করে দিই বলুন তো? আরে ফলের নাম জানার সাথে বাগানের কি সম্পর্ক? আপনি শুধু একটা ভালো বাগান আমাদের দিয়ে দিন না। কিন্তু তোমাদের ফল যদি বিক্রি না হয় তখন তো বাগানের ভাড়া দিতে হবে প্রতি মাসে তোমাদের। আরে আপনি সেসব নিয়ে চিন্তা করবেন না। যদি ফল বিক্রি নাও হয় তাও আমরা আমাদের পকেট থেকে ওই বাগানের টাকা দিয়ে দেব। যেমন তোমাদের ইচ্ছে। এসো তোমাদেরকে বাগানটা দেখিয়ে দিই। জমিদার রাধেলাল আর শ্যামলালকে একটা বাগান দেখান। দুজনই ওই বাগানটা খুব পছন্দ করে আর ওই বাগানে ওরা খোদাই করা শুরু করে দেয়। শ্যামলাল নার্সারি থেকে আঙুরের অনেকগুলো বীজ কিনে আনে আর দুজন ভাই মিলে পুরো বাগানে আঙুরের বীজ ছড়িয়ে দেয়। তাহলে ভাই, চারা লাগানোর কাজ তো আমরা শেষ করে ফেলেছি। এবার ওই চারাতে সার আর জল দিতে হবে, তাহলেই তাড়াতাড়ি ওই গাছে ফল ধরবে, বুঝেছো? দেখতে দেখতেই আঙুরের গোছা বড় হতে শুরু হয় আর তাদের মধ্যে অনেকগুলো আঙুরও ফলে। এটা দেখে রাধেলাল আর শ্যামলাল খুব খুশি হয়। দেখ ভাই, আমাদের পরিশ্রম সফল হয়েছে। হ্যাঁ, এবার আমরা খুব শীঘ্রই আঙুরগুলোকে বাজারে বিক্রি করব আর বাজারে আঙুরের একটা বড় দোকান খুলব। রাধেলাল আর শ্যামলাল বাগান থেকে বাড়ির দিকে রওনা দেয়। তক্ষুনি রাস্তাতেই জমিদারের সাথে দেখা হয়। বলুন জমিদার বাবু, কি ব্যাপার? আরে আর কি বলবো, 6 মাস হয়ে গেল কিন্তু তোমরা আমাকে বাগানের এখনো পর্যন্ত 1 টাকাও ভাড়া দাওনি। বাগানের ভাড়া তোমাদের এবার দিতে হবে যে। আরে জমিদার বাবু, আপনি এত চিন্তিত হবেন না। আপনার এই বাগান আমাদের জন্য খুবই লাভবান হয়ে দেখা দিয়েছে। আমরা যে ফলতে চাষ করেছিলাম খুব ভালো চাষ হয়েছে ওখানে। এবার আমরা খুব শিগগিরই সেগুলো বিক্রি করে আপনাকে 6 মাসের ভাড়া একসাথে দিয়ে দেব। আর মাত্র 1 মাস অপেক্ষা করুন, আপনি আপনার ভাড়া অবশ্যই পেয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, আমি আর 1 মাস অপেক্ষা করব তাহলে, কিন্তু এরপরে আর কোনো অজুহাত আমি শুনবো না। হ্যাঁ, আরে সেরকম কিছু হবে না, কথা দিচ্ছি। 1 মাস পরে আমরা নিজে এসে আপনাকে আপনার বাগানের ভাড়া দেব। এইটুকু বলে রাধেলাল আর শ্যামলাল ওখান থেকে চলে যায়। রাধেলাল আর শ্যামলাল নিজের বাগানে গিয়ে নিজের চাষ করা আঙুরগুলো ভাঙতে শুরু করে। রাধেলাল আর শ্যামলাল দুজনই আঙুর ভেঙে বাজারে চলে যায় আর ওখানে বাকি ফল বিক্রেতার পাশেই আঙুরের ঠেলা লাগিয়ে দেয় আর দাঁড়িয়ে পড়ে। এসো এসো, টাটকা টাটকা আঙুর নেবে এসো। দাদা, আঙুরের কত দাম? 100 টাকা কিলো। 1 কিলো দিয়ে দিন। গ্রাহক আঙুর নিয়ে নিজের বাড়ি চলে যায়। রাধেলাল আর শ্যামলাল দ্বিতীয় গ্রাহকদেরকে আঙুর বিক্রি করছিল। তক্ষুনি ওখানে প্রথম গ্রাহক চিৎকার করতে করতে চলে আসে। আরে রে, এরা তো ঠকি লোক। এরা আমাকে যে আঙুর বিক্রি করেছে ওই আঙুর কম, লোহার আঙুর বেশি মনে হচ্ছে। গ্রাহকের এই কথা শুনে রাধেলাল আর শ্যামলাল দুজনই আশ্চর্য হয়ে যায়। লোহার আঙুর? তুমি কি পাগল হলে নাকি? বিশ্বাস না হলে নিজেই খেয়ে দেখো না। রাধেলাল আঙুর খাওয়ার জন্য মুখে দেয়,
যেইমাত্র ও আঙুর নিজের দাঁত দিয়ে কাটতে শুরু করে তক্ষুনি ওর দাঁতে ব্যথা হতে শুরু করে। আহ এগি রে, এ তো সত্যি দেখছি লোহার আঙুর। রাধেলালের মুখ থেকে এই কথা শুনে সমস্ত গ্রাহক ওখান থেকে চলে যায়। এবার কি করবি? দেখি দেখি কি হয় দেখি। রাধেলাল আর শ্যামলাল দুজনই আঙুরের ঠেলা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তক্ষুনি রাস্তায় জমিদার চলে আসেন। আচ্ছা, তাহলে তোমরা দুজন এখানে দাঁড়িয়ে 1 মাসে সময় চেয়েছিলে তোমরা। আমার টাকা এক্ষুনি দিতে হবে তোমাদের। এবার দেখুন জমিদার বাবু, আমাদের একটা ফলও বিক্রি হলো না, কোথা থেকে টাকা দেবো আমরা এখন? আমি সেসব জেনে কি করব? আমার টাকা আমাকে দিতেই হবে তোমাদের, সে যেখান থেকে পারো নিয়ে এসো। আর তোমরাই তো বলেছিলে যে যদি কিছু না হয় তাহলে তোমরা তোমাদের পকেট থেকে টাকা দেবে আমাকে। হ্যাঁ বলে তো ছিলাম, কিন্তু আমাদের সমস্ত পয়সা চাষ করতেই তো শেষ হয়ে গেল। আরও কয়েকটা সময় দিন না আমাদেরকে, আপনার সমস্ত টাকা সুদ সমেত ফিরিয়ে দেব, কথা দিচ্ছি। ঠিক আছে, তোমাদের কাছে আরও 10 দিন দিলাম আমি। যদি তারপর টাকা না দাও তাহলে ওই বাগান থেকে তোমাদের ওই ফলের গাছগুলো আমি একেবারে উপড়ে ফেলে দেব, কথা দিলুম। রাধেলাল আর শ্যামলাল দুজনই খুব চিন্তিত হয়ে পড়ল। দুজনই গ্রামের একজন বিদ্বান লোকের কাছে যান। জেঠু, আমরা যে ফল চাষ করেছিলাম সেই ফলগুলো সব লোহার হয়ে গেছে গো, আমরা কিছুই বুঝতে পারছি না যে কি করব। বাবা, এইসব ওই বুড়ি শেয়ালটার অভিশাপ, বুঝেছ? কোন শেয়াল? অনেক বছর আগে একটা ক্ষুধার্ত শেয়াল খাবার খুঁজে এই গ্রামে এসেছিল। আর ও এখানে এসে দেখে একটা গাছে এক গোছা আঙুর ঝুলছে। ও সেটা খাবার জন্য গাছে লাফানোর চেষ্টা করে, কিন্তু আঙুর পর্যন্ত পৌঁছতে পারছিল না। গ্রামের লোকেরা ওকে নিয়ে খুব মশকরা করে সেই সময়। আর ওই শেয়ালটা এই গ্রামকে অভিশাপ দেয়, যেইভাবে আমি গ্রামে আঙুর খেতে পেলাম না, সেইভাবে এই গ্রামের লোকেরা আর কোনোদিনও আঙুর খেতে পারবে না। সমস্ত আঙুর লোহার হয়ে যাবে। এখন এই অভিশাপকে কি করে ঠিক করা যাবে? যদি তোমরা পুরনো আঙুর নিয়ে গিয়ে ওই শেয়ালটাকে খাওয়াতে পারো, তাহলে এই গ্রাম ওই অভিশাপ থেকে মুক্ত হবে। ঠিক আছে, আমরা এমনটাই করব। রাধেলাল আর শ্যামলাল ওই পুরনো গাছের কাছে যায় আর তার থেকে কিছু আঙুর ভেঙে নেয় আর সেগুলো নিয়ে জঙ্গলের দিকে যায়। ওই দেখো, ওখানে ওই শেয়ালটা রয়েছে। শ্যামলাল ওই নেকড়ের দিকে এগিয়ে যায় আর আঙুরের গোছাটা নেকড়ের সামনে ফেলে দেয়। নেকড়ে আঙুর খেয়ে নেয়। ওর আঙুর খেতেই আগ্রা গ্রাম শ্রাপ থেকে মুক্তি পেয়ে যায়। এখন রাধেলাল আর শ্যামলাল নিজের ফলানো আঙুরগুলো বাজারে বিক্রি করে দেয়। আঙুর বিক্রি করার পর রাধেলাল আর শ্যামলাল আগ্রা গ্রামে ফলের একটা বড় দোকান খুলে দেয়। পর্বতপুর গ্রামে দুজন ভাই থাকতো। দুজনই কৃষক ছিল আর দুজনই নিজের বউয়ের সাথে থাকতো। কিন্তু বড় ভাই সূর্য ছোট ভাই মনীষকে ঈর্ষা করত। সবসময় ও পুরো জমিন আর ক্ষেত হাতড়ানোর কথা ভাবত। সূর্য নিজের বউ পায়েল আর মনীষ নিজের বউ খুশবুর সাথে নিজের বাড়িতে থাকত। বাড়ি তো একটাই ছিল, কিন্তু ওখানে মেলামেশা একদমই ছিল না। দুজন পরিবার সব সময় একে অপরের বিপক্ষেই থাকত। মনীষ নিজের বউ খুশবুর সাথে খেতে যাচ্ছিল, তখনই ওখানে সূর্য নিজের বউয়ের সাথে পৌঁছলো। শোনা যাচ্ছে আমাদের ফসল নাকি এই গ্রামে সবার থেকে ভালো হয়েছে। আমাদের জমিতে এবারে সোনার ফসল ফলেছে। আরে আমি তো আনন্দে উতলা হয়ে পড়েছি। আর অন্যের ফসল দেখে মনে হচ্ছে যে ওদের বাড়িতে কানাকড়িও পৌঁছবে না। মনে হয় বর্দার ক্ষেতের ফসল এইবার খুব ভালো হয়েছে, আর সেই জন্যই তো এত খুশি হয়েছেন। তাদের দুজনের কথা শুনে মনীষ আর খুশবু দুজনই মন খারাপ করে খেতে চলে যায়। আরে আমাদের ফসলও তো কিছু কম হয়নি। আমরা পরের বারের ফসলের জন্য এখন থেকেই পরিশ্রম করা শুরু করে দেব। এইবার আমরা দামি দামি খাদ দেব খেতে, আর আমিও তোমার সাথে পরিশ্রম করব। দুজনই ওখান থেকে নিজের বাড়িতে চলে যায়। পরের দিন বাজারে গিয়ে ফসলের দাম বেরোনোর কথা ছিল। সমস্ত কৃষক নিজেদের ফসল নিয়ে আসে। সূর্য আর কোয়েলও ওখানে আসে। তোমাদের ফসল তো খুবই কম, এই ফসলগুলো তো আমাকেই বিক্রি করে দাও, তার দাম তো আমিই দিয়ে দেব। না,
তোমার নামই শুধু কোয়েল, আর কথাবার্তা খুবই কঠিন। যাই দাম হবে ফসলের সেটা আমরা দেখে নেব। এইটুকু শুনেই কোয়েল ওখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়, আর খুশবু নিজের ফসলের দাম দর করতে লাগে। এসো খুশবু দিদি, তা এবারে তোমাদের ফসল কেমন হয়েছে? দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, তাই না? কি বলবো দাদা, এবার ফসল তো ভালো হয়েছে, কিন্তু কম হয়েছে। ছোলার ক্ষেত আর কোথায় আজকাল কেউ করে। ছোলার চাষ কম হয়ে গেছে বলেই তো আজকাল ছোলার দাম এতটা বেড়ে গেছে। খুশবু নিজের ছোলার ফসল নিয়ে বাজারে দাম দর করছিল, যে তক্ষুনি কোয়েলের চালের ফসলের দাম বেরোলো। আর এই দামটা দেখে সূর্য আর কোয়েল খুব নিরাশ হয়ে যায়, আর অন্যদিকে মনীষ আর খুশবু ছোলার আসল দাম শুনে খুশি হয়ে যায়। আমি তোমাকে বলেছিলাম যে এবারে আমরা ছোলার চাষ করি, কিন্তু তুমি আমার কথা শুনলে না। এবার দেখো, আমাদের থেকে বেশি ছোলার দাম মনীষ পেয়ে গেল। আরে, এটা আবার এমন কোন বড় কথা? আমরাও পরের বছর ছোলার ফসল করব। এটা তো খুবই সহজ ব্যাপার। সূর্য আর কোয়েল দুজনই ছোলার খেতি প্রস্তুত করে। অন্যদিকে মনীষ আর খুশবু ছোলার ফসলের তৈরি করতে শুরু করে দেয়। এই যে শুনছো, এইবারে আমাদেরকে আরো ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এবারেও কিন্তু আমরা ছোলাই চাষ করব। হ্যাঁ, সময় কাটতে শুরু করে। সূর্য দামি দামি খাদ এনে তার ছোলার ফসলে ছড়িয়ে দিচ্ছিল, আর তাদের ফসল খুব ভালোভাবেই হচ্ছিল। শোনো গিন্নি, আমাদের জমির চারিদিক থেকে কাঁটা তার দিয়ে ঘিরে দিতে হবে, যাতে কোনো গরু বাছুর এরা সব না এসে আমাদের ফসল খেতে না পারে, বুঝেছো? না গো, এমনিতেই আমাদের ফসলে অনেক টাকা খরচা হয়ে গেছে, আর এখন আমরা আর খরচা করতে পারবো না। আরে, এটা ছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় নেই। যদি জন্তু জানোয়ার আমাদের ফসল খেয়ে নেয়, তাহলে আমাদের কাছে কি থাকবে আর? তোমার ভাই মনীষ তো কাঁটা বা তার লাগায়নি, তাহলে আমরা কেন অস্থির হচ্ছি? মনীষ তার ক্ষেতের দেখাশোনা খুব ভালো করে করছিল। প্রত্যেকদিন রাতে ও ক্ষেতের পাশেই খাট লাগিয়ে ঘুমিয়ে পড়তো। এইবারে আমি আমার জমির বেশি বেশি করে পাহারা দেব। আরে, এই ছোলা বিক্রি করেই তো আমি আমার সারা বছরের সংসার চালাবো, বুঝতে পেরেছো? আমাদের মনের কামনা যেন পূরণ হয়। আমরা আরো পরিশ্রম করব আর ফসল কেটে বাজারে বিক্রি করব। যখন সূর্য মনীষের ছোলার ক্ষেত দেখল, তখনও দেখে খুব অবাক হয়ে গেল। মনীষের ক্ষেতে ছোলার ফসল খুব ভালো এবং সোনার মতো চমকাচ্ছিল। সমস্ত জিনিস দেখে ও নিজের বউ কোয়েলের কাছে যায় আর ওকে সমস্ত কথা বলে। আজকে আমি মনীষের জমিটা দেখলাম। আরে, আমাদের জমির থেকে তো ওর জমিতে 10 গুণ বেশি ফসল ফলেছে, বুঝেছো? এটা কি করে সম্ভব আমি সেটাই বুঝতে পারছি না, কিন্তু এটাই হলো সত্যি। কিন্তু এটা কি করে সম্ভব? না তো দামি খাদ, না তো কোনো চৌকিদারি, তা সত্ত্বেও এত ভালো ফসল কি করে? আমি আর কোনো ঠাট্টা শুনতে চাই না ওই খুশবুর কাছে। তোমাকে কিছু করতে হবে গো। আরে দাঁড়াও, এর একটা উপায় আমার কাছে আছে। আমি একজন তান্ত্রিককে চিনি, উনি এর কোনো উপায় বের করতে পারবেন। তুমি ভেবে নাও, ওই মনীষের অন্তিম সময় এসে গেছে। সূর্য আর কোয়েল দুজনই তান্ত্রিক বাবার কাছে যায় আর ওনার কাছে এই সমস্যার সমাধান চায়। হরি বল, হরি বল। শোন বাছা, আমি তোর সব কথা শুনে নিয়েছি। আমি তোকে একটা ওষুধ দিচ্ছি। এই ওষুধটা নিয়ে যা আর তোর ভাইয়ের ফসলের ওপরে ছিটিয়ে দিবি। তখন দেখবি ফসলগুলো সব লোহার হয়ে গেছে। তান্ত্রিক সূর্যকে একটা ওষুধ দেন, যেটা মনীষের ফসলে ছড়াতে হবে। আগে আমরা সেটাই করব। আর রাত হতেই মনীষের ক্ষেতে গিয়ে সূর্য সমস্ত ফসলে ওই ওষুধ ছড়িয়ে দেয়। সকাল হতেই যখন মনীষের ঘুম ভাঙে, তখন ও ফসল দেখে অবাক হয়ে যায়। ও ওখানেই বসে কাঁদতে শুরু করে। হায় ঈশ্বর, এটা কি হলো? আমার ফসল লোহার হয়ে গেল যে। আমি কার কি ক্ষতি করেছি ঈশ্বর? এসব কি করে আমি আমার সংসার চালাবো? খুশবু, খুশবু কোথায় তুমি? এই দেখো, আমাদের ফসল নষ্ট হয়ে গেছে। মনীষের আওয়াজ শুনে ওখানে খুশবু আর পুরো গ্রাম চলে আসে, আর তার সাথেও সূর্য আর কোয়েলও আসে। এইসব কি করে হলো গো? আমাদের ফসল তো খুব ভালো ছিল, আমি নিজেই দেখলাম। আর
এখন আমরা কি করব? লোহার ছোলার ক্ষেতি দেখে সূর্য আর কোয়েল খুব খুশি হলো আর বলতে লাগলো, আরে কোনো ব্যাপার না ভাই, তুই কয়েকদিন আমার কাছ থেকে ছোলা নিয়ে নিস আর সেটা বানিয়ে খেয়ে নিস। এখন কি আর করা যাবে? বোন, এখন কান্না বন্ধ করো আর আমাদের বাড়িতে এসে ছোলা খেয়ে নিও। আমি কাঁদছি কোথায়? আমাদের সাথে যা কিছুই হোক না কেন, কিন্তু তোমাদের বাড়িতে আমরা আসবো না। তুমি চিন্তা করো না। দুজন পরিবারের ঝগড়া দেখে প্রধান ওখানে চলে আসেন আর বলেন, আরে এই যে মনীষ বাছা, আরে এতে কাঁদার কি হলো? আরে তোমার তো খুশি হওয়া উচিত। কিন্তু কিভাবে? আমার এই ফসল আর কে কিনবে? আর একবার ভেবে দেখো, ছোলা বিক্রি করে তুমি খুব কম পয়সায় পেতে। আরে এখন তো তোমার জমিতে লোহার ছোলা রয়েছে, আর এই সময়ে বাজারে লোহার ভীষণ ব্যবসা চলছে, বুঝেছো? তুমি অনেক বড় লোক হতে চলেছো যদি এই লোহাগুলো বিক্রি করে দাও তাহলে। আপনি কি সত্যি বলছেন? আচ্ছা, আপনি কি কাউকে চেনেন যে আমাদের এই লোহার ফসল কিনে নিতে পারবে? আরে আমি চিনি, তুমি একদম চিন্তা করো না, বরং আনন্দে দিন কাটাও। যার গা জ্বলার তার গা জ্বলবে। প্রধানের কথা অনুযায়ী মনীষ তার লোহার ছোলার ক্ষেতি বিক্রি করে দিল আর খুব খুশি মনে বাড়ি চলে এলো। আর অন্যদিকে সূর্য আর কোয়েলের ফসল বাজারে খুব কম দামে বিক্রি হলো। ওরা তাদের শিক্ষা পেয়ে গেল। মনীষ আর খুশবু বড় বাড়িও তৈরি করে ফেললো আর ওখানেই হাসি খুশি থাকতে শুরু করলো।